নমস্কার। স্পর্শনন্দন ব্রেল ম্যাগাজিনের 21তম পর্বে আজকে আমাদের অতিথি কবিরা হলেন শ্রদ্ধেয় প্রতিষ্ঠিত কবি অলোক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিষ্ঠিত কবি মণিদীপা সান্যাল। শ্রদ্ধেয় অলোক বন্দ্যোপাধ্যায় কবি, উনি দীর্ঘদিন ধরে বাংলা কবিতাকে সমৃদ্ধ করছেন। অলোকদা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশে বহুবার গেছেন এবং কাব্য সম্মাননা পেয়েছেন। তার সম্পর্কে আমরা এখন শুনব এবং তারপরে পড়বেন কবি মণিদীপা সান্যাল, তার সম্পর্কেও আমরা শুনব বিস্তারিত। তার আগে আমরা স্পর্শনন্দন ব্রেল ম্যাগাজিনের তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে কবিতা পড়ার জন্য। দুজনেই প্রতিষ্ঠিত কবি অলোক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিষ্ঠিত কবি মণিদীপা সান্যাল। আমরা তাদেরকে আহ্বান করছি। প্রথমে কবিতা পড়বেন কবি অলোক বন্দ্যোপাধ্যায়। অলোক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কবি মণিদীপা সান্যাল কিছু বলবেন, তারপর অলোকদা কবিতা পড়া শুরু করবেন। ধন্যবাদ। নমস্কার। স্পর্শনন্দন পত্রিকা ব্রেল পদ্ধতি অনুসারে প্রকাশিত হয়। দৃষ্টিহীনদের জন্য এই অনন্য সাধারণ প্রয়াসটি সঞ্জীবিত হয়ে চলেছে শ্রী সত্যজিৎ মণ্ডলের সম্পাদনায়। তার আহ্বানে আজ কবিতা পরিবেশন করবেন কবি অলোক বন্দ্যোপাধ্যায়। তিনি বিগত ৪৫ বছর ধরে কাব্যচর্চায় রত। সাহিত্যের বিভিন্ন আঙিনায় যেমন প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদিতে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। ভাষান্তর কর্মেও তাঁর আগ্রহ ও অপরিসীম দক্ষতা প্রশংসার্হ। অধুনা বাংলাদেশের রংপুর, ঢাকা, বিক্রমপুর এবং সুদূর পূর্ব ইউরোপ ও চীন দেশ থেকে তিনি বিভিন্ন সম্মাননা পেয়েছেন। প্রাচ্য ও পাশ্চাত্যে বহুবার তিনি বিভিন্ন আন্তর্জাতিক সাহিত্য উৎসবে বাংলা ভাষার প্রতিনিধিত্ব করেছেন। তার অনুবাদ গ্রন্থ সহ মোট গ্রন্থ সংখ্যা ৮। আজ আমরা তার কাছ থেকে তাঁর লেখা কিছু কবিতা শুনি। নমস্কার। স্পর্শনন্দন পত্রিকার সম্পাদক শ্রী সত্যজিৎ মণ্ডলের আহ্বানে আজকে আমি এই কবিতা পাঠের অনুষ্ঠানে এসেছি। এই যে অভিনব প্রয়াস তার দৃষ্টিহীনদের জন্য তিনি নিরলস পরিশ্রম করে চলেছেন, এটা অত্যন্ত একটা প্রশংসার কাজ। আমি তাকে অকুণ্ঠ অভিনন্দন জানাচ্ছি। আমার প্রথম কবিতা অনুভব ১। প্রকৃত প্রস্তাব থেকে দূরে গিয়ে কি কারণে বেদনার্ত হয়ে ওঠো তুমি? সেতু কিংবা সাঁকো কিংবা খেয়া, সোজা কথা নিচে প্রবাহিত জল, উপরে অনন্ত পথে ধাওয়া। অনুভব ২। কে কাকে ঠকাতে পারে, কে কখন নিজে নিজে ঠকে? কেন ভুলে যাও তুমি প্রত্যেকেই এক অর্থে প্রতিবন্ধী? তুমি একা নও, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী শশী কিংবা রিউ, কল্পলোকে গেড়েছে আস্তানা। পরের কবিতা ইচ্ছে নামক গোপন চাবি। বুকের মধ্যে দাপিয়ে বেড়ায় অন্তবিহীন হুলো বেড়াল, কেমন যেন অন্তর্দাহে পুড়তে থাকে সারাটা মন। তোমার কাছে যাবার জন্য পরিবহন সুগম তো নয়, ট্রাফিক জ্যামে লাল আলো আর ইচ্ছে নামক গোপন চাবি ভুল ধরিয়ে দেয় যে আমার সমস্ত রাত উঠতে থাকি। উঠতে উঠতে জ্বলতে জ্বলতে পালকগুলি খসতে থাকে, টুপটাপ হিম ঝরতে থাকে, ঝরতে থাকে, ঝরতে থাকে, বরফ কেবল গলতে থাকে, গলতে থাকে, গলতে থাকে। পরবর্তী কবিতা আমার বহিরঙ্গে টুনিবাদ কাব্যগ্রন্থ থেকে পড়ছি। শব্দেরা। সহপাঠী মুকুল বলেছিল, সাদা আর কালোর মধ্যে বস্তুত কোনো বিভেদ নেই। অভিধানে সাদার অর্থ দেখতে শুরু করলে
বর্ণহীনতা থেকে ক্রমশ কালোয় পৌঁছে যাওয়া যায়। কথাটা ঠিকই, শব্দসন্ধানী মুকুল যথার্থই বলেছিল, ভালো আর মন্দ, আলো আর অন্ধকার, ভালোবাসা আর ঘৃণা, এরা প্রত্যেকেই তো একে অপরের সঙ্গে জড়াজড়ি করে রয়েছে, একেবারে শ্যামদেশীয় যুগলের সৌহার্দ্যে। যেমন সমুদয় আর সমস্তের কথাই ধরা যাক, উদয় আর অস্ত সঙ্গে নিয়েও তো এরা সমার্থক, কিংবা জীবন আর মৃত্যু, কোনো বিরোধ আছে কি? পরবর্তী কবিতা ভাষা। পাখিদের নিজস্ব ভাষা আছে কথোপকথনের, আমার নিজস্ব কোনো ভাষা নেই কেন? কেন আমি কথা বলি পরের ভাষার কাঁধে হাত রেখে? কেন আজ প্রেমে কিংবা গভীর সন্তাপে দিন এক নারীর মতোই মাতৃভাষা পরিত্যাগ করেছে জ্যোৎস্না? অথচ বাংলা নাকি বিশ্বের মধুরতম ভাষা, এ ভাষায় গাওয়া গান কানের ভেতর দিয়ে মরমে পৌঁছে যেত একদিন অতি অনায়াসে। আর আজ শুধুই উপেক্ষা জমে পরিত্যক্ত এই তানপুরাটার তারে। একরাশ বিস্মৃতি বুকে নিয়ে হাউতাস করা ছাড়া আর কি কোনোই কৃত্য নেই সমবেত সুধী সমাজে। আমার বাংলা কবিতার শেষ কবিতাটি পড়ছি আমার সবুজের সংসার কাব্যগ্রন্থের কবিতা গ্রন্থ থেকে। সবুজের সংসার। কিভাবে নির্জন এসে আমার ঘরের পাশে থমকে দাঁড়ালো। নানান সবুজ আছে এইখানে, পাতাগুলি ঘন গাঢ় চিকন সবুজ, যা কিনা কালোর কাছাকাছি। কিছু আছে ফিকে হালকা হলুদের অস্পষ্ট আভাস নিয়ে স্থির। পেছনে দেখছি পুনরায় কচি কলা পাতা রঙের সবুজ সহসাই উঁকি দিয়ে যায়। সবুজের সংসারে আমি একা বসে আছি, লাজুক রোদ্দুরের মুখ দেখব বলে। সে তার গুণ্ঠানখানি একটু সরিয়ে যদি তার নরম দৃষ্টি মেলে ধরে অপাঙ্গে ক্ষণ মুহূর্তের জন্য, তাহলেই ধন্য হবে আমার এ নশ্বর জীবন। এক বুক অপেক্ষা নিয়ে বসে আছি প্রিয়তমা, লাজুক রোদ্দুর। এবার আমি আমার কবিতার কয়েকটি ইংরেজি অনুবাদ থেকে পড়ে শোনাব। Human face. I have not seen human face for ages. Whenever I look at different corners of my room, the four walls, chairs, table, and host of other furniture become visible. Sometimes I have peeped out through the window panes. No human face is there. Too, I have seen clean roads, decorated metropolis, and modern majestic edifices. But where is the human face? I have had a glass of water, but my thirst is yet to be quenched. It is not the thirst for water. It is the thirst to have the glimpse of a full-grown, warm, pulsating human face. We'll meet in full moon. Who will take me away from the trench of words? The hand will be synced to flames. Flames that spell thirst for words. One who comes home late every night or doesn't come back. The daily circular battle order being messed with every day. Who's the one who stays by to provide food and drink? You have wiped on doormat your face with tenderness of ancient snake. Had hoped to meet the moonlit image of earth in goblet. The calm forages of golden frames have disappeared. Beyond the limits of embroidered hymns, these wintry caresses make slaughter ground seem so near. Incognito. Somebody has lit a match in the dark line of a minibus. Immediately, a few close faces become bright. Few others are dim at a distance,
and most are out of focus. The match burned, the light died, the old darkness returned. Not every face is faceless. O Muse, I know not how day by day I have become so shorn of leaves, whereas just a few days ago I used to burst out forth in wondrous flames, at least in intervals. Each line did appear in its unique way, so taut, but now I see it with a gaze turned to the sky for that divine moment when a flash will appear with the ferocity of sonorous thunder. The season of showers will be there. My last poem, The Secret Key Named Desire. A tomcat tears me apart from within and makes me restless. The mind gets cheered by the innate fire. To reach you is difficult. Transport is inaccessible. The red light at the traffic point and the secret key named desire tell me about my illusion. I fly at off all through the night, a flying, a flying, a burning, a burning. The feathers gradually dangle in the air. The snow drips, 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 and drips. The ice only melts, 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 and melts. Thank you. এতক্ষণ আপনারা প্রতিষ্ঠিত কবি অলোক বন্দ্যোপাধ্যায়ের স্বকণ্ঠে স্বরচিত কবিতা শুনলেন। এবারে স্বরচিত স্বকণ্ঠে কবিতা পড়বেন প্রতিষ্ঠিত কবি মণিদীপা সান্যাল। তার আগে তার সম্পর্কে কবি অলোক বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন কবি মণিদীপা সান্যাল সম্পর্কে। ধন্যবাদ। পত্রিকার উদ্যোগে এবং স্পর্শনন্দন পত্রিকার সম্পাদক শ্রী সত্যজিৎ মণ্ডলের আহ্বানে এই যে অভিনব কবিতা পাঠের আয়োজন করা হয়েছে, এতে আজকের কবি হচ্ছেন শ্রীমতী মণিদীপা সান্যাল। নন্দনকে প্রথমেই আমরা অভিনন্দন জানাচ্ছি যে তাদের এই অভিনব উদ্যোগের জন্য, তারা যে দৃষ্টিহীনদের জন্য এই ব্রেল পদ্ধতিতে একটি পত্রিকা প্রকাশ করে চলেছেন এবং নানানভাবে কবিতা এবং সংস্কৃতির সঙ্গে এই দৃষ্টিহীনদের পরিচয় করিয়ে দিচ্ছেন। এই নিরলস প্রয়াসে সত্যজিৎ বাবুর প্রয়াস নিঃসন্দেহে প্রশংসা। আজকে আমাদের মধ্যে এখানে মণিদীপা সান্যাল তার কবিতা পড়বেন। তিনি পেশায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। বিগত 30 বছর ধরে বাংলা ভাষায় মৌলিক রচনা তিনি করে চলেছেন তার সারস্বত সাধনার পাশাপাশি, এবং তিনি প্রাবন্ধিক হিসেবেও একটি বিশিষ্ট স্থান অধিকার করেছেন বাংলা সাহিত্যে। তার কবিতা চর্চা, ভ্রমণ কাহিনী, গল্প, ছোট গল্প বিভিন্ন নামি দামি পত্রপত্রিকা এবং লিটল ম্যাগাজিনে সমভাবে প্রকাশিত হয়েছে দীর্ঘদিন ধরে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ 4টি এবং দর্শন বিষয়ক প্রবন্ধ গ্রন্থ 2টি। আমরা অধীর আগ্রহে তার কবিতা শোনার জন্য অপেক্ষা করছি। এখন কবিতা পড়বেন কবি মণিদীপা সান্যাল। আমার প্রথম কবিতা, শিরোনাম স্বগত, ব্রহ্মকমল এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া। জীবন কি প্রশ্ন করেছিলাম সহযাত্রীকে। নির্বিকার কণ্ঠস্বর ভেসে এলো, কি আবার 4 পাতার একখানা বই। আমার জিজ্ঞাসু দৃষ্টি ছুঁয়ে সহযাত্রী বলে, সরল সুন্দর দৃষ্টি, কিছু কচি ভাষা, ভরে থাকবে প্রথম পাতাটা। রঙিন স্বপ্নে ভরা দ্বিতীয় পাতাটা কত না শিহরণ জাগাবে দেহে মনে। গতানুগতিক দিনগুলোর জালে আবদ্ধ বর্ণহীন উত্তেজনাহীন তৃতীয় পাতার পর অবশেষে আমাকে কেউ বুঝলো না এই কথা বলে শেষ পাতাটিও উল্টে যাবে। আমার দ্বিতীয় কবিতা কাব্যগ্রন্থ যাপনের কথা থেকে নেওয়া। কবিতার নাম আবাহন।
সব রং ধুয়ে মুছে এসো ফের সবুজে সাজাই। ঘন নীল, গাঢ় লাল, আলোড়ন আস্ফালন যত, ধুয়ে মুছে সাফ করি যেন এতটুকু ধুলো ঋণ না থাকে। নতুন পৃথিবীর মাটি নরম সবুজ, সবুজ পিল সুজে রাখা ধান রং আলো, এইখানে বুনে দেব স্বপ্ন বীজ, ঘাসের সবুজ জন্ম নেবে শ্যামল শিশুটি ওই অবিকল গাছেদের মতো। আমার তৃতীয় কবিতা কাব্যগ্রন্থ অপ্রবাস থেকে নিয়েছি। কবিতার নাম পাহাড়ি। কবিতা হবার আগে শব্দেরা খেলে ধুলে নাও, একবার কবিতা ছুঁয়ে গেলে কোনো গোস্তাকি মাপ হবে না। তার চেয়ে এসো শব্দ ছুঁড়ি, ফাঁকা ঘরে আনাচে কানাচে, বেহিসাব ছোটাছুটি হোক তিন ভঙ্গ নাচে। পাছে ছায়া সরণিতে আসে আরো শব্দেরা, সুসজ্জিত চলনে বলনে ঠিকঠাক। তার আগে আপাত মস্তক ধুলো মাটি মেখে নে, শব্দ শোনা আমার। এই একই বই থেকে আমার চতুর্থ কবিতা, কবিতার নাম ঘ্রাণ। চলো মাটির ঘ্রাণ নিই, এখানে বাতাসে বারুদ শব্দ গন্ধ বিষবাষ্পে ভরা। তার চেয়ে চলো গভীরে মাটির, যেখানে গাছেরা আলিঙ্গনে ঘন, একে অপরের প্রাণ ও সখাধন যেন। সেখানে নিঃশর্ত সমর্পণ, ভাব বিনিময়, অনিবাদ স্রোতধারা। চলো সূর্য চাঁদ তারা আর মেঘ বালিকার মান খেলা ভুলে নিভৃতে আলপনা আঁকি মাটির গভীরে। আমার পঞ্চম কবিতা নাম পরজ। যখন যা বলবার কথা, যখন যা বলবার কথা নয়, তাদের মধ্যে একটা পর্দা থাকা দরকার। এ কথা জানার পাশাপাশি এ কথাও সকলেই জানে যে এ কোনো লৌহ জবনিকা নয় যার গায়ে কোনো ছিদ্র নেই। আরও জানি যে এই সব ছিদ্র দিয়ে কথাদের বেয়াদপি ওপাশ এপাশ বেহিসাবি মেশামেশিতে জ্বলে উঠতেও পারে আলো, অনিবার্য সক্ষতার অনাবিল দ্যুতি। এবারে আমি এই আমার লেখা কিছু কবিতার ভাষান্তরে ইংরেজিতে শোনাবো। এই ভাষান্তর করেছেন কবি অলোক বন্দ্যোপাধ্যায়, তাকে আমার কৃতজ্ঞতা জানাই। প্রথম কবিতা কমোডিটি। Known objects are commodities, so said the wise. Whether these objects can be offered as gifts, people ransack the entire market for them, like the pleasure flight of birds endlessly. The unworthy commodities remain unsold, unaltered. Then there is another screening, and at the end, certainly some items are left over. The pangs of these remaining items are never discussed. At the final stage of rejection, a few droplets of sweat of the laborer appearing on the commodity gradually blend into the depth of the laboring earth to become a commodity anew. My second poem, Consent. The detached consent is not governed by any precondition. The signature on the peace agreement is quite an easy task, accompanied by flavored tea, evening drink. Yet there was untiring series of lectures, bent shoulders, and the ashes of the dead dreams. Yet consent has now flung the gently fluttering end of her sari on the back, which had since touched the earth. The mask of the made-up face is indifferent, argumentless. Consent is totally the unfailing cheerleader. Third poem,
mountainous. Before becoming a poem, play around words. Once touched by the poetry, no fault will be pertinent. Let us rather throw words at every nook and corner of the empty room. Let there be incautious run and play in three-tier dances, lest more words should creep into the shadowy path, well attired, smart and cool in immaculate gait. Before that, you swear yourselves with clay and dust, words, my sweet darling. The next one, the other phase. Sometimes the hands of death touch the rainbow body, the aggressive blue of the dream, a little highbrow love, the daring black of jealousy, the water of cuddle, the pain of the beloved. Sometimes the pleasure beneath touch the life in perfect indifference, uncalled for. The next is time. Time is not anyone's property, monopoly. Everyone belongs to time. Still, people befriend with time and share the fragmented pieces with one and the other. The perfect extension of time or slipping away from the hand, the actual work of human being means this outlook only, and the rest is mundane life.